আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ বিএনপির। সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল করে খালেদা জিয়াকে খালাস দিলেন হাইকোর্ট। বড়পুকুরিয়া কয়লাখানি মামলায় বিএনপি চেয়ারপারসন সহ ৩ জনকে অব্যাহতি। এবং নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে, দাবি অর্থ উপদেষ্টার। রোজায় মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার, মৎস্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। চট্টগ্রামে আদালত চত্বরে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের লাশ দাফন করা হয়েছে লোহাগাড়া থানার চুন্তিতে তার গ্রামের বাড়িতে। এর আগে চট্টগ্রাম ও লোহাগড়ায় অনুষ্ঠিত 4টি জানাজায় ঢল নামে লাখো মানুষের। জানাজায় অংশ নিয়ে ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, কোনো প্রতিহিংসা প্রতিশোধ নয়, আইনজীবী নিহতের বিচার করা হবে আইনিভাবে। এদিকে আইনজীবী নিহতের প্রতিবাদে কালও চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা। এই ঘটনায় অন্তত 33 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সংঘর্ষের ঘটনায় থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আদালত চত্বরে। জানাজায় অংশ নিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সেখানেও অংশ নেন লাখো মানুষ। জানাজায় অংশ নেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ, চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজা পূর্ব সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসাবে ইসকনকে নিষিদ্ধ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান। এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। নয় কৃষ্ণকে হিন্দু হিসাবে গ্রেপ্তার করে নাই, তাকে গ্রেপ্তার করছে রাষ্ট্রদ্রোহী একটা মামলায়। কিন্তু কালকে আদালত ভবনে যেই অস্ত্রশস্ত্র নিয়ে যেই তাণ্ডব চালালো, যেই তাণ্ডবের আজকে শিকার হলো একজন আইনজীবী। আমরা সংযত থাকব, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। চট্টগ্রাম মহানগরীতে 2 জানাজা শেষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের লাশ নেওয়া হয় লোহাগাড়া উপজেলায়। সেখানে আরও 2টি জানাজায়ও ঢল নামে সাধারণ মানুষের। পরে চুন্তিতে গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয় আইনজীবী আলিফকে। এদিকে সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বুধবার চট্টগ্রামে আদালত বর্জন করার পর বৃহস্পতিবারও একই কর্মসূচির ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। আদালত এলাকায় সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয় এবং পুরো চট্টগ্রাম মহানগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধীদের আটকে চলছে যৌথ অভিযান। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সহ আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে বিজেসি ট্রাস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এই খুনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত ট্রাইব্যুনালে এদের বিচার চাচ্ছি। এই যে আদালত অঙ্গনে আসামির প্রিজন ভ্যান ঘেরাও করে রেখে বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তাদের এই ঘটনা রাষ্ট্রবিরোধী ঘটনা বলে আমরা মনে করি। যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমরা কয়েকজন লোকের নামও পেয়েছি। এই নামগুলো ধরে আমরা চট্টগ্রামের
ভিতরে যদি তারা থেকে থাকে তো ট্র্যাকিং চলছে, চট্টগ্রামের বাইরে চলে গেলে ট্র্যাকিং এর আওতায় থাকবে, খুব দ্রুতই তারা ধরা পড়বে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় ব্যাপক হাঙ্গামা ও সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্য ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রদায়িকতা বজায় রেখে বর্তমান পরিস্থিতির বিষয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের বর্তমান পরিস্থিতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, শত্রুদের প্রতিহত করতে অবশ্যই সকলকে মিলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিরসনে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ফ্যাসিবাদ সরকারের আমলে যেসব মামলা হয়েছে তা প্রত্যাহার করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় ফ্যাসিস্ট সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। এ সময় প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। আজকে মিটিংয়ের থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, অবৈধ ক্ষমতা আর সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে চাইছে। তার অভিযোগ, আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সাথে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার এমন একটি সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে, কেন আগুন ধরিয়ে দেবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবটেজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে, পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে হবে। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেন। এদিকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক আবু তাহের মামলার অভিযোগপত্র থেকে তাদের অব্যাহতি দেন। তবে মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা ও 7 বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
মামলায় অভিযোগ আনা হয় বেগম জিয়া ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। তখন রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলেও 6 বছর পর শুনানির উদ্যোগ নেন খালেদা জিয়ার আইনজীবীরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি। তবে আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেন তার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে আপিল গ্রহণ করে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। কোনো এভিডেন্স নাই, এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আপিল মঞ্জুর, আসামি খালাস। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। দুদকের করা এই দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হলেও আপিলে দুদকের আইনজীবী জানান ট্রাস্ট থেকে খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করেননি। অভিযোগ সঠিক ছিল না। চ্যারিটেবল ট্রাস্টে অ্যাকচুয়ালি কোনো উৎস নাও থাকতে পারে। এই জন্যে যেটা অ্যালিগেশন যে কোনো উৎস পাওয়া যায় নাই, এটা আসলে এটা একটা ভেগ অ্যালিগেশন। নিম্ন কোর্ট একভাবে বিবেচনা করেছে, অনারেবল কোর্ট সেখানে ডিফেক্ট পেয়েছে, যে জন্য এটা সেট অ্যাসাইড করে অ্যালাউ করে দিয়েছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। অন্যান্যরা হলেন সাবেক 2 মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তবে সাবেক ভারপ্রাপ্ত জ্বালানি সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মইনুল আহসান সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অব্যাহতি পাওয়া বিএনপির 2 নেতা বলেন, তৎকালীন সরকার হেনস্থা করতেই এই মিথ্যা মামলা করেছিল। বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এইভাবে দেশের মানুষকে মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। গত 16 বছর এই মামলার ঘানি আমরা টেনেছি। এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকার ক্ষতি সাধন ও আত্মসাতের অভিযোগে 2008 সালে মামলা করে দুদক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় দেশটির দূতাবাসে গিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বুধবার দুপুরে তিনি বাড়িধারায় মার্কিন দূতাবাসে গিয়ে আঙ্গুলের ছাপ প্রদান সহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাবেক এই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় হয়। জানা গেছে, ডিসেম্বরে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন বেগম খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে যাবেন, পরে সেখান থেকে চিকিৎসার জন্য যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্যক্তিগত চিকিৎসকরা আগেই জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে তিনি কত দ্রুত দেশের বাইরে যাবেন। 78 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, হৃদরোগ, লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একই সাথে পণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কমে আসছে বলে জানান এই উপদেষ্টা। অন্যদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, রোজায় মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ বাড়াতে কাজ শুরু করেছে সরকার। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে 2 উপদেষ্টা এসব কথা জানান। ফজলে রাব্বির রিপোর্ট। 100 দিনের বেশি পার করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, অকাল বন্যার কারণে ফসলের মাঠ, পোল্ট্রি খাত, এমনকি মৎস্য খাতেও বিরূপ প্রভাব পড়েছে। ফলে দাম বাড়ে ডিম, মুরগি ও মাছের। সিন্ডিকেট আছে, যে কারণেও দাম বেড়েছে। ডিমের বাজারে 7 বার হাত বদল হয়, এটা আমরা শুনেছি। এমনকি কাউরান বাজারে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন, ডিম, দুধ, মাছ, মাংস এই কয়টা আইটেম রমজানে আসলে বেশি খাওয়া হয়। তো আমরা এটা খামারি পর্যায়ে এখন উৎপাদন বাড়ানো এবং কি করে খামারি পর্যায় থেকে বাজারে আনা যায়, আমরা কিছু গ্রুপ করে দিচ্ছি, প্রডিউসার গ্রুপ। তারা মানে কোঅপারেটিভ ভিত্তিতে হোক বা যেভাবে হোক, তাদের থেকে সরাসরি বাজারে যেন আনা যায়
সেটা আমরা এখন থেকে পরীক্ষামূলক কিছু শুরু হয়ে গেছে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি। প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে কন্ট্রোল করতে বলে আপনি চিনির দাম বলে এত টাকা বিক্রি করে, এক দোকানদার হয়তো কারণ বাজারে বলে আমার 2 টাকা বেশি খরচ হয়েছে, আরেকজন বলে স্যার আমার ট্রান্সপোর্টে লাগছে আরো 5 টাকা বেশি। তবে এই প্রাইসে তুমি, আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে অযৌক্তিক। এখন কমছে ডেফিনেটলি, আপনাদের 10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি দামে টিসিবির পণ্য দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, যেসব দেশে প্রবাসীরা থাকে সেসব দেশে মাছ রপ্তানির কথা চিন্তা করছে সরকার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের মালিকদের হাতে রাষ্ট্র বুঝিয়ে দেয়াই অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া বলেও মনে করেন তিনি। শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। একক খাত হিসেবে পোশাক শিল্পের মাধ্যমে এই দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। ব্যাংকগুলোর মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতা থাকার কারণেই বেশিরভাগ সময় আমদানি রপ্তানিতে পণ্যের দাম যাচাই বাছাই করা সম্ভব হয় না বলেও মনে করেন গবেষকরা। ইন্টারন্যাশনাল ট্রেডে প্রাইস ভেরিফিকেশন নিয়ে BIBM আয়োজিত সেমিনারে এসব তথ্য উঠে আসে। শারফুল আলমের রিপোর্ট। আমদানি রপ্তানিতে আন্ডারভয়েস বা ওভারভয়েসের মাধ্যমে প্রতি বছর দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচার হয়। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFA এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় 70,000 কোটি টাকা পাচার হয়ে থাকে। নির্বাচনের আগে এ ধরনের অর্থ পাচারের সংখ্যা আরও বেড়ে যায়। RMG এমন একটা সেক্টর যেখানে প্রাইস অনেক ভ্যারি করতে পারে, সম্ভাবনার দিক থেকে বিবেচনা করলে আমাদের ওইটাই সবচেয়ে বড় এরিয়া যার মাধ্যমে আমরা দেশ থেকে টাকা বাইরেও নিয়ে যেতে পারি, ট্যাক্স ফাঁকিও দিতে পারি। এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি ওর মাধ্যমেই করতে পারি। ওদের মেথডগুলোই এমন, চেক করার জায়গা কম, ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করে বেশি, আমরা ব্যবহার করি LC, চেক করে করে যাবে। আলোচনায় বক্তারা জানান, অর্থ পাচার বন্ধে আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকগুলোর জন্য সুনির্দিষ্ট কোনো সফটওয়্যার বা বিশেষায়িত কোনো মানদণ্ড না থাকায় রপ্তানি পণ্যের সঠিক দাম নিরূপণ নিয়েও চ্যালেঞ্জের মুখে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতেও দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তিরও গুরুত্ব দেন তারা। এগুলোর অনেকগুলো প্রিকন্ডিশন আছে। প্রথম কথা হলো, আমি যে টাকাটাকে চলে গেছে বলছি, অনেক সময় সেটা অরিজিনগুলো রাইটলি আইডেন্টিফাই করা যায় না, আমরা গেস করে বলি। ওই দেশে প্রমাণ করতে হবে যে উনি একজন ক্রিমিনাল এবং উনি এটা ক্রিমিনাল অ্যাক্ট করেছেন। যতটা না আমরা ওই দিকে চিন্তা করা উচিত যে টাকাগুলো আনবো, হ্যাঁ পারলে খুব ভালো, তার থেকে বেশি চিন্তা করা উচিত ভবিষ্যতে যাতে টাকা না যায়। দুই দেশের মধ্যে এই ধরনের ট্রিটি থাকতে হবে যে ওই ট্রিটির মাধ্যমে যাতে আমরা ওই ধরনের তাকে এই দেশে আনতে পারি। এখন এগুলো যদি বিবেচনা করেন তাহলে কমপ্লেক্সিটি অনেক হাই। সরকারের রাজস্ব ফাঁকি ও অর্থ পাচার কমিয়ে আনতে পণ্য আমদানি ও রপ্তানিতে নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের প্রকৃত দাম প্রকাশ ও সংশ্লিষ্ট সংস্থার কাছে ওইসব তথ্য জানানোর কথা বলেন আলোচকরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। একই সাথে লন্ডনকে কড়া ভাষায় সতর্ক করে তারা বলেছে, এমন অঘোষিত গোয়েন্দা কর্মকর্তাদের কর্মকাণ্ড সহ্য করবে না মস্কো। তবে যুক্তরাজ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে তাদের দূতাবাসের ওই কর্মকর্তা গুপ্তচর ছিলেন না। যে কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে তিনি মস্কোতে ব্রিটিশ দূতাবাসের দ্বিতীয় সচিব ছিলেন। ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নেওয়া এক ব্রিটিশ নাগরিককে সম্প্রতি আটক করেছে রাশিয়া। একই সাথে লন্ডনকে কড়া ভাষায় সতর্ক করে তারা বলেছে, এমন অঘোষিত গোয়েন্দা কর্মকর্তাদের কর্মকাণ্ড সহ্য করবে না মস্কো। তবে যুক্তরাজ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে
তাদের দূতাবাসের ওই কর্মকর্তা গুপ্তচর ছিলেন না। যে কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে তিনি মস্কোতে ব্রিটিশ দূতাবাসের দ্বিতীয় সচিব ছিলেন। ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নেয়া এক ব্রিটিশ নাগরিককে সম্প্রতি আটক করেছে রাশিয়া। এবারে পার্টেক্স খেলার খবর। পর্দা উঠল ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর চূড়ান্ত পর্বের। আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে 6টি বিশ্ববিদ্যালয়ের ফুটবলারদের অংশগ্রহণে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। এতে বিজয়ীদের 5 লাখ টাকা এবং রানার আপ দলকে 3 লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। সাভার থেকে শেখ বাশারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকা জেলায় 24টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে এবছরের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলার খেলা। ইস্পাহানি লিমিটেডের সহযোগিতায় এবং প্রথম আলোর আয়োজনে সকালে 6টি বিশ্ববিদ্যালয়ের খেলার মধ্য দিয়ে শুরু হয় ঢাকার টুর্নামেন্ট। প্রথম রাউন্ডে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় রাউন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আর তৃতীয় রাউন্ডে অংশ নেয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ফুটবলারদের খেলা মাতিয়ে তোলে দর্শক গ্যালারি। এ সময় খেলোয়াড়রা বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তরুণদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে ফুটবল। আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি, ইনশাল্লাহ ভালো কিছু করব। আর আমাদের টিম মোটামুটি টিম কম্বিনেশন ভালো আছে, চেষ্টা করব ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য। আমরা ফাইনাল খেলা সম্পূর্ণ দেখতেছি, আরও ভালো। উদ্বোধনী ম্যাচে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম লুৎফর রহমান ও ইস্পাহানি লিমিটেডের মহাব্যবস্থাপক বিপণন ওমর হান্নান বক্তব্য রাখেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। 9 ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ বিএনপির। সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল করে খালেদা জিয়াকে খালাস দিলেন হাইকোর্ট। বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপি চেয়ারপারসন সহ 3 জনকে অব্যাহতি। এবং নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে, দাবি অর্থ উপদেষ্টার। রোজায় মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার, মৎস্য উপদেষ্টা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।